সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নের পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মশাক ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ কোনো কার্যক্রম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব জামদানি শিল্প নিয়ে। আজকের স্টুডিওতে আমাদের সহযোগী দুটো প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, একজন জাহিদা ফিজা কবির, অপরজন হচ্ছে জনাব আজমল খান। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, আলোচনার পূর্বে আমরা জামদানি শিল্পের উপর একটি প্রতিবেদন দেখব। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। মসলিন আমাদের গৌরবগাথা অতীতের এক নাম। মসলিনের খ্যাতি ছিল জগৎ জুড়ে। এ মসলিনের উত্তরসূরিরাই তৈরি করছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁতিরা বংশ পরম্পরায় তৈরি করে আসছে জামদানি শাড়ি। রূপগঞ্জের ভুলতা এলাকা যেন জামদানির নগরী। এখানে প্রতিটি বাড়িতেই তৈরি হচ্ছে জামদানি শাড়ি। মাত্র এক দশক আগেও এ এলাকার অবস্থা এমন ছিল না। জামদানির তাঁতিরা পুঁজির অভাবে পৈতৃক পেশা ছেড়ে অন্যান্য পেশায় চলে গিয়েছিল। ঠিক তখন পিকেএসএফ এর সহযোগী সংস্থা সহযোগিতার হাত বাড়ায় সহায় সম্বলহীন তাঁতিদের দিকে। হতদরিদ্র তাঁতিরা পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা পেয়ে আবারও শুরু করে জামদানি তৈরি। এমনই একজন তাঁতি ভুলতা গ্রামের মনির হোসেন। 10 বছর আগে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে 2টি তাঁত বসিয়ে শুরু করে জামদানি তৈরি। নিজের অক্লান্ত পরিশ্রমে আবার জাগিয়ে তুলেন জামদানির ব্যবসা। গত 10 বছরের পরিশ্রমে তার তাঁতের সংখ্যা বেড়ে এখন 70টিতে দাঁড়িয়েছে। তিনি নিজের বাড়ির পাশাপাশি অন্য তাঁতি যারা মনির হোসেনের হয়ে কাজ করে তাদের বাড়িতেও তাঁত বসিয়ে দিয়েছেন। তাদের চাহিদা অনুযায়ী সুতা, রং ও আনুষঙ্গিক জিনিস সরবরাহ করেন তিনি। তাঁতিদের তৈরিকৃত শাড়ি তিনি নগদ মূল্যে ক্রয় করে নেন ও বাজারে সরবরাহ করেন। তার অধীনে এ গ্রামের প্রায় শতাধিক তাঁতি কাজ করে জীবিকা নির্বাহ করছে। 100 তাঁতের ভিতরে আমার 200 লোক খাটে। একটা তাঁতে 2টা লোক, এর ভিতরে মজুরি দিয়া আমার আয় থাকে মাসে 20,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে আমার সংসারই চলে, প্লাপান স্কুলও লেখাপড়া করাই। এখন জামদানির উপরে খুব চাহিদা, ব্যবসার দিক দিয়েও চাহিদা, আমি হোলসেলও করি চাহিদা। আর এরা আমাদের কাছে শাড়ি বুনাইয়া ওরাও লাভবান, আমিও লাভবান, ওরাও লাভবান, সামনে আরও লাভবানের ইচ্ছা। এ এলাকায় শুধু মনির হোসেনই নন, তার মতো আরও শত শত মনির হোসেন পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা পেয়ে আজ নিজে স্বাবলম্বী হবার পাশাপাশি দরিদ্র কর্মহীন তাঁতিপল্লীকে কর্মমুখর ও আর্থিকভাবে সচ্ছল আধুনিক গ্রামে পরিণত করেছেন। আমার বাড়ি এইটাই। আমি ছোটোবেলা থেকে এই কাজ করি। আমি এই কাজ করিয়া 2-2.5 হাজার টাকা মাসে পাই। এই টাকা আমদানি করিয়া আমার ছেলে মেয়েকে পড়াই, আমার সংসারের মধ্যে লাগাই। আমরা ছোটবেলা থেকে কাজ করে আসছি, আমার বাপদাদারা করে আসছে, এবং কি মাসে আমাদের এই কাজ কইরা 5-6 হাজার টাকা আয় হয়। এই নিয়ে আমরা সংসার নিয়ে ভালোভাবে চলতেছি। পিকেএসএফ শুধুমাত্র জামদানি তাঁতিদেরই নয়, আমাদের দেশের লুপ্তপ্রায় পলশিল্প, লুঙ্গি তৈরির তাঁত শিল্প ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি, এই শিল্পগুলোর ঘুরে দাঁড়ানোর পিছনেও বিশেষ অবদান রেখে চলেছে। এখানকার অধিকাংশ লোকের পেশা জামদানি তাঁতের ব্যবসা এবং জামদানি শাড়ি বোনা। তো আমরা প্রথম পর্যায়ে যখন এই এলাকায় কাজ করতে আসি, আমরা দেখেছি যে তারা আসলে পুঁজির অভাবে ওইভাবে তাদের ব্যবসাটাকে সচ্ছলভাবে চালাতে পারছিল না। তো আমরা পরবর্তীতে প্রথমে তাদেরকে পুঁজি দেই এবং আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা ব্যবসাটাকে সচল করে, এবং পর্যায়ক্রমে আমরা ঋণ দেওয়ার ধারা অব্যাহত রেখেছি এবং তারা আমাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে তাদের ব্যবসাটাকে আরও বড় করেছে এবং এই এলাকায় অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, যেটা জাতীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে অনেক ভূমিকা রাখছে। সুধী দর্শক মণ্ডলী, আমরা জামদানি শিল্পের উপর একটি প্রতিবেদন দেখলাম। যে জামদানিটি আরম্ভ হয়েছিল আসলে সেই মসলিন থেকে আরম্ভ করে এবং বিকশিত লাভ করেছিল মোগল আমলে। প্রথমে আমি প্রশ্ন করব জনাব জাহিদা ফিজা কবির আপনার কাছে, যে আসলে কি জামদানি
যে কথা শুনলাম, এটা কি নারায়ণগঞ্জে সীমাবদ্ধ নাকি এটার আরো কোনো অবস্থান রয়েছে এই শিল্পের? মূলত আমরা যেখানে কাজ করছি এটা নারায়ণগঞ্জেই, এই ভোলতা এলাকা গ্রামের কথা ভোলতা, শুনলাম। নারায়ণগঞ্জ, সোনারগাঁ এই এলাকায় জুড়েই এই জামদানি পল্লী বলা হয় জায়গাটাকে। আচ্ছা, এই জায়গায় কারণ আমরা যদি মসলিনের কথা শুনি তাহলে জি, সেটা কিশোরগঞ্জ ওই জি, এরিয়াতে জি, হয়েছিল, জি। সেটা মোগল আমলের আগে। জি। কিন্তু পর্যায়ক্রমে বোধহয় এটা জামদানিটা এই এই শিল্পে এই এই সাইডে ইয়ে। চলে এসছে। এই শিল্পটা কি পরিবার কেন্দ্রিক রয়ে গেছে না নতুন নতুন কোন লোকজন এখানে? ঐতিহ্যগত ভাবে আর কি জেনারেশন টু জেনারেশন এটা চলে আসছে। নতুন কোনো এখানে লোকজন খুব একটা আসছে বলে আমরা দেখছি না। বংশগতভাবে তারা চলে আসছে। আচ্ছা। দাদা করতো, এখন বাবা করছে, বাবার এখন ছেলেরা করছেন। কিন্তু নতুন কোনো ইনক্লুশন তেমন আমরা এই শিল্পে দেখতে পাচ্ছি না। এই এলাকার তাঁতিরা জি, জামদানিটা কি বেছে নিল কেন? ওনারা খুব সহজভাবেই আসলে এটা অর্জন করতে পেরেছেন। তো এই জন্য অন্য সেক্টরে যাওয়াটা এনাদের কাছে খুব একটা সহজ বলে মনে হয়নি। আমরা কথাবার্তা বলে যেটা দেখি আর কি, যেহেতু বংশগতভাবে এই কাজটায় ওনারা অভ্যস্ত, খুব তাড়াতাড়ি এটা শিখতে পেরেছেন কোনো ট্রেনিং ছাড়া, কোনো বাইরের কেউ এসে ওনাদেরকে এটা শিখিয়ে দেয়নি। আচ্ছা, তো ওই জন্য ওনাদের কাছে খুব সহজ হয়েছে বিষয়টা আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরবর্তীতে আবার আসবো। জনাব আজমল খান, আসলে এই অর্থায়নের প্যাটার্নটা কিরকম? আসলে ভার বাংলাদেশে 1977 সাল থেকে কার্যক্রম শুরু করে বিভিন্ন জেলায়, তার মধ্যে বিভিন্ন কার্যক্রম ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এডুকেশন, ডিজাস্টার, বিভিন্ন কার্যক্রম করি। 1996 সাল থেকে পিকেএসএফের সহযোগিতায় আমরা ফাইন্যান্স মাধ্যমে বিভিন্ন জেলায় কাজ করতেছি। তো বর্তমানে ভার্কের 75,000 মেম্বার, তার মধ্যে আমরা যদি গ্র্যাজুয়েট সদস্য বলি প্রায় 8,000 গ্র্যাজুয়েট মেম্বারের মধ্যে একটা উল্লেখযোগ্য মেম্বার কিন্তু এই তাঁত শিল্পের সাথে জড়িত। আমাদের সোনারগাঁ একটা ঐতিহ্যবাহী এলাকা, আমরা জানি সোনারগাঁ 2,500 বন্দর, এই এলাকায় প্রায় 2,000 মেম্বার আছে আমাদের যারা নাকি সরাসরি জামদানি শাড়ির সাথে জড়িত। তো আমরা কিছুদিন আগে শুনলাম যে এই সোনারগাঁতে কিছু কিছু কারিগর যদি আমরা বলি, তারা শিখে কুমিল্লা অঞ্চলে এই কাজটা করার জন্য কিছু কিছু ট্রাই করতেছিলেন। কিন্তু আসলে সোনারগাঁর জামদানি শাড়িটা যেরকম ভাবে মানুষ মার্কেটে যে ভ্যালুটা, যে সোনারগাঁর, ওইটা আসলে ওইভাবে মানুষ কিনতে চায় না। সেই কারণে আসলে দেখা গেছে যারা যারা মাঝে মাঝে শিখে কাজটা করার চেষ্টা করে কিন্তু ওইভাবে সাকসেস হইতে পারে না। সেই হিসেবে আমরা দেখতেছি সোনারগাঁ এলাকাতেই জামদানিটা আসলে খুব ভালোভাবে হচ্ছে এবং এখান থেকে এটা মার্কেট। জনাব জাহিদা ফিজাক কবি, আপনি কি অনুগ্রহপূর্বক বলবেন যে আজমল খান যে একটা পরিসংখ্যান দিল যে তারা প্রায় 2,000 শুধুমাত্র জামদানি তাঁতিদেরকে সংগঠিত করেছে, আপনার প্রতিষ্ঠানের এরকম কি কোনো পরিসংখ্যান রয়েছে? আমাদের ক্ষেত্রে এত বেশি বোধহয় হবে না। আমাদের ক্ষেত্রে হয়তো আমরা এখন যেটা ডিরেক্টলি আমরা দেখছি যে আমরা হয়তো 300-400 মতো হবে, ওই একটি গ্রামে, ওই জামদানি পল্লীর মধ্যে আমাদের হয়তো 300-400 জন। অর্থায়নের পদ্ধতিটা কি বলবেন একটু, কিভাবে আপনারা টাকাটা দিচ্ছেন? আমরা আসলে যে আমাদের পিকেএসএফ এর সহযোগিতায় আমরা বিভিন্ন লোন প্রোডাক্ট নিয়ে কাজ করি, তার মধ্যে এবং 200 কোটি টাকারও বেশি বোধহয় পিকেএসএফ থেকে গ্রহণ করেছে। আমরা প্রায় 210 কোটির মতো বোধহয় এখন পর্যন্ত পিকেএসএফ থেকে গ্রহণ করেছি আর কি। তো এটার মধ্যে আমাদের একটা ক্ষুদ্র উদ্যোক্তা প্রকল্প আছে যেটাকে আমরা মাইক্রো এন্টারপ্রাইজ বলে থাকি। তো মাইক্রো এন্টারপ্রাইজের আন্ডারে এই সদস্যরা আমাদের কাছ থেকে ঋণ পেয়ে থাকেন এবং এইটার লোনের রেঞ্জটা হচ্ছে 40,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত। তো এখন যেমন এই যে মনির হোসেন, ওনাকে দেখলাম আমরা, উনি আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা এই বছর নিয়েছেন। এইটা আসলে এটা আমরা আজকাল যেটা করছি যে ওনার সুবিধা অনুযায়ী উনি পরিশোধ করতে পারেন আর কি। যদি ওনার ব্যবসার যে প্যাটার্নটা সেইটা অনুযায়ী উনি এটা কিস্তিটা পরিশোধ করতে পারেন এবং এটা ফ্লেক্সিবল মৌসুম আছে। এই প্রশ্নটা আমি আসবো যে আসলে এই জামদানি শিল্পের কোনো মানে এই বাজারজাতকরণটা কোথায় হচ্ছে, এর মূল বাজারটা কোথায় হচ্ছে এবং এটার কোনো মৌসুম আছে কিনা? নারায়ণগঞ্জে হাট বসে, প্রতিদিনই ভোরবেলা কিন্তু একটা হাট বসে, আর সপ্তাহে 2টা দিন ড্যামরা এলাকায় আর আরেকটা বলতা এলাকায় সাপ্তাহিক 2টা হাট বসে। মূলত ওনারা এই হাটে গিয়ে এটা বিক্রি করেন, কিন্তু আবার কিছু কিছু ডিজাইনারদের সাথে ওনাদের ডিরেক্ট যোগাযোগ আছে এবং তারা আবার জানেন ওনাদের বাসায় ওনারা একটা স্টক মেনটেন করেন, তারা ডিরেক্টলি বাসার থেকে এসে নিয়ে যান।
এরা তো শুধু শাড়ি উৎপন্ন করে। জি। আচ্ছা, এখানে কি কোনো ভ্যালু অ্যাড করা যায় কিনা? সোনারগাঁও যে মিউজিয়াম আছে ওইখানে ভিতরে কিন্তু অনেক জামদানির দোকান আছে। ওইখানে আমি কিছুদিন আগে ভিজিট করছি, তো দেখা যাচ্ছে অর্ডার পাইলে তারা হয়তো অনেক ভালো ভালো জামদানি শাড়ি তৈরি করে। পাশাপাশি যদি আপনারা বলেন বা কেউ যদি অর্ডার দিয়ে থাকে 3 পিস, আচ্ছা, সুপিস, রুমাল, স্কার্ফ, মহিলাদের এই ধরনের জিনিসও কিন্তু তারা আস্তে আস্তে তৈরি করছে। আরো এমনকি অনেক মানে ধরেন অনেক ধরনের জিনিসেও এটা খালি কাপড় না, ধরেন এই জামদানির প্যাটার্নটা অফসেট দোকানে দেখি, বাট আমাদের ক্ষেত্রে যেটা লিমিটেশন এই মনির হোসেন টাইপের উদ্যোক্তাদের ক্ষেত্রে, যে আমরা এখনো আসলে তাদেরকে ভ্যালু এডিশন বা পুরা টোটাল ভ্যালু চেইনে সাপোর্ট দিতে পারছি না। আমরা হয়তো ওই ঋণ পুঁজির সহায়তাটাই দিতে পারছি। তো ওনাদের যদি আমরা এই যে ভ্যালু এডিশন করার মতো যদি ট্রেনিং আরো দিতে পারতাম, ডিজাইনিং সাপোর্ট দিতে পারতাম, মার্কেট লিঙ্কেজটা, মার্কেটটা আরো একটু বড় করে দিতে পারতাম, তাহলে হয়তো আসলে এটা এই প্যাটার্নটা থেকে আরো অনেক বড় কিছু করা সম্ভব, যেটা শুধু শাড়িতে সীমাবদ্ধ নয়। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করছেন, সেটা হচ্ছে মার্কেট, সেটা হচ্ছে ট্রেনিং, সেটা হচ্ছে ডিজাইন। আমরা এই সম্পর্কে আরো আলোচনা করব। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিরতি যাওয়ার পূর্বে যে আলোচনা করছিলাম সেটা হচ্ছে জামদানি শিল্পে কিভাবে আমরা ভ্যালু অ্যাড করতে পারি, টোটাল ভ্যালু চেনের উপরে একটু কাজ করার উদ্যোগ নিয়েছি, এবং পিকেএসএফ থেকেও আসলে আমরা এটার বেশ কিছু সহায়তা পেয়েছি, এবং পিকেএসএফও এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করছে। আচ্ছা, একটু কাইন্ডলি বলবেন কি যে এই শিল্পে কাঁচামালগুলো আসলে কি কি, এবং আমাদের এই তাঁতিরা এই কাঁচামালটা কোথায় থেকে সংগ্রহ করে? আপনি আজমল, আপনি একটু কাইন্ডলি যদি বলেন। আসলে এই জামদানি শিল্প তৈরি করতে গেলে মেন যে বিষয়টা সুতা, আর সুতার মধ্যে কয়েকটা ক্লাসিফিকেশন আসে। রেশম সুতা বলি আমরা, লাইলন সুতা বলে, আর রঙের একটা ব্যাপার আছে এখানে। তারপর আবার আমরা শুনি যে তারা যখন তৈরি করে সেখানে নাকি মানে কয়েকটা উপকরণ, তার মধ্যে সুতা, রং, পটি বলে একটা জিনিস যেটা তৈরি করেন, আর ভাতের ভাতকে পেস্ট করে তারা ওই মার হিসেবে তৈরি করেন, সেই উপকরণটাও তারা ওই জিনিসটা তৈরি করার ক্ষেত্রে এটা কাজে লাগে। আমরা অন্য জায়গায় এর আগে এই অনুষ্ঠানে আমরা পাবনার তাঁতিদের নিয়ে আলোচনা করেছি, টাঙ্গাইলের তাঁত শিল্প নিয়ে আলোচনা করেছি। সেখানে একটা বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে শাড়ির দাম খুব বেশি ওঠানামা করে, যেহেতু তার ম্যাটেরিয়ালস গুলো এটার সাথে জড়িত। জামদানি শিল্প কি ওই রকম যে হঠাৎ করে জামদানির দাম বেড়ে গেল বা কমে গেল? সুতার কোয়ালিটির উপরে আমরা দেখি যে জামদানির আসলে দামের ভেরিয়েশনটা অনেক বেশি। আপনি যেমন 1200-1500 টাকাও পাবেন, আবার 1 লক্ষ টাকায়ও একটা জামদানি শাড়ি পাবেন। এই শিল্পে বিকাশের চ্যালেঞ্জগুলো আসলে কি কি, এগুলো কি আমরা বলতে পারবো? যারা তৈরি করে তাদের সাথে যদি আমরা কথা বলি বা ওভারঅল যদি মার্কেট দেখি, ডিজাইন তো অবশ্যই যারা মানে তারা তো আগে যেভাবে তৈরি করে আসে সেভাবে তৈরি করে আসতে, বা নিজেদের বুদ্ধি খাটায় একটু চেঞ্জ করতেছে, কিন্তু বেসিক্যালি একাডেমিক কোনো ডিজাইনার কিন্তু তাদের মধ্যে নেই, তারা নিজেরাই ডিজাইনার, সেই হিসেবে তারা কাজটা করতেছেন। আর একটা জিনিস হলো কি, ওইখানে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ একটা মারাত্মক সমস্যা। ওইখানে প্রত্যেকটা ঘর কিন্তু মাটির ঘর আছে, ছোট ছোট ঘর আছে। এই যে তাঁতগুলো, এগুলো কি বিদ্যুৎ চালিত তাঁত? না, বিদ্যুৎ চালিত তাঁত না, কিন্তু তারা যে ঘরের মধ্যে কাজটা করে, আপনারা যদি দেখেন যে 4 ফিট 5 ফিট ছোট ছোট ঘর মাটির মধ্যে তারা কিন্তু বসে 2 জন করে প্রতি জায়গায়। ওইখানে একটা লাইট সবসময় সামনে থাকে যাতে কাজটা তারা সুন্দরভাবে করতে পারে, যেহেতু ঘরের মধ্যে কারেন্ট না থাকলে কিন্তু কাজটা তারা করতে পারে না। আর মার্কেটিং সমস্যা মানে এটা তো আছেই। আমরা যদি বলি যে বাংলাদেশ যে গার্মেন্টস সেক্টর যে এত বড়, আমার মনে হয় যে গার্মেন্টস সেক্টরের মধ্যে কিন্তু শাড়িটাও পড়ে, যেহেতু আমরা হয়তো ওইটা আমরা এই জামদানি কি রপ্তানি হচ্ছে? হ্যাঁ, আমরা ভারতে কিছু কিছু যাচ্ছে, পাকিস্তানও নাই কিছু কিছু জামদানি ভালো লিমিটেড। আমাদের ওভারঅল যেটা আমরা মনে করি যে এটা আমাদের একটা ঐতিহ্য, বা এটা আমাদের একটা মানে ইন্ডিজিনাস একটা শিল্প ছিল এটা আমাদের। সেই ক্ষেত্রে আমরা এটাকে আসলে অতটা
মনোযোগ দেইনি, মনোযোগ আমরা দেইনি। এটা খুব নেগলেক্টেড একটা শিল্প হিসাবে কিন্তু রয়ে গেছে। এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে এখানে একটা প্যাটেন্ট রাইটের কথা আসছে, ওইটা যেটা বলছেন যে, এবং সেইটা আসলে একটা খুবই এখন থ্রেটের মধ্যে যেটা আমরা শুনছি, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটা বোধহয় তারা নিজেদের বলে দাবি করছে, কিন্তু আমরা পাচ্ছি না এখনো। এবং আমরা আর কি সরকারিভাবে এটাকে আরো বেশি মনোযোগী হয়ে এটা আসলে আমাদের মানে এই বিষয়ে আসলে কাজ করা দরকার। কারণ এটা যদি আসলে পার্শ্ববর্তী দেশের যেটা আমাদের সম্পদ এবং তাদের কাছে যদি চলে যায়, তাহলে আমাদের শিল্পই তখন আমাদেরকে আমাদের রইলো না আর কি, আমাদের উল্টা এটাতে পয়সা দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করতে হবে। শুধু তাই না, যদি আমরা এটা হারিয়ে ফেলি, শব্দটা ব্যবহার করতে পারবেন না, এই শব্দটা ব্যবহার করতে হলে তাদেরকে ফি দিয়ে ব্যবহার করতে হবে। এক্স্যাক্টলি। আর এটা একটা ম্যাক্রো সিনারি, আমরা মাইক্রোতে যদি ই করি, কারণ আমরা তো সরাসরি তাদের সাথে কাজ করছি, আপনারা তাদের সাথে কাজ করছেন, সেখানে বোধহয় এই চ্যালেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ডিজাইনের পরিবর্তন আনা, কারণ একই বংশ পরম্পরা একই ডিজাইন চলছে, সেই লতাপাতা গাছ ইত্যাদি দিয়ে কিছু ট্রেনিং দরকার আছে। হ্যাঁ, এটা ট্রেনিং দরকার, টেকনিক্যাল কিছু ট্রেনিং হলে তারা আরো একটু ভালো করতে পারতো। আবার আরেকটা এখানে বিষয় যে মধ্যসত্ত্বা যে আছে, এটা একটা কিন্তু বিরাট ফ্যাক্টর আর কি, যেটা দেখা যাচ্ছে যে এখন যেমন বড় বড় ধরেন যদি ডিজাইনারদের কথা বলি, ওনাদের কাছ থেকে কম দামে জামদানিটা কিনে নিচ্ছেন এবং তার সেই জামদানির উপরে আবার হয়তো কিছু এমব্রয়ডারি বা কিছু কাজ ওনারা করছেন, ওনাদের আসলে ইনোভেশন দিয়ে বা ওনাদের একটা ডিজাইনিং এর, যেহেতু ওনারা প্রফেশনাল লোকজন, তো ওনাদের ওই ডিজাইনিং বা কিছু নতুনত্ব ভ্যালু এডিশন করে ওই শাড়ি ধরেন যদি তাঁতির কাছ থেকে নিয়ে থাকে সেই শাড়ি 5,000 টাকায়, ওনারা ওই শাড়িটা বিক্রি করছেন মিনিমাম 30-40 হাজার টাকায়। এই পরিকল্পনার কথাটা জানতে চেয়েছিলাম যে তাঁতিদেরকে সরাসরি বাজারে সম্পৃক্ত করা যায় কিনা। জি জি, অবশ্যই যায়। যদি আমরা ওই সাপোর্টটা ওনাদেরকে দিতে পারি, আমাদেরকে ওই ডিজাইনিং নতুন যে আজকাল মডার্ন যে ডিজাইন যেটা লোকজন পছন্দ করছে, সেই ডিজাইনটা যদি ওনাদেরকে আসলে বা ওই প্যাটার্নগুলা যদি ওনাদেরকে দিতে পারি, বা শাড়ি ছাড়াও অন্যান্য জিনিসে যদি জামদানির যে প্যাটার্নটা সেটা যদি ব্যবহার করার একটা আইডিয়া ওনাদেরকে আমরা দিতে পারি, ট্রেনিং দিতে পারি, এই সাপোর্টটা দিতে পারি এবং মার্কেটিং লিংকেজটা করিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই ওনারা অনেক বেশি লাভবান হবেন এখন যতটা হচ্ছেন তার থেকে। যে আমি যদি এভাবে আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বেনারসি শাড়িটা যেমন একটা বিকাশের জন্য একটা বেনারসি পল্লী রয়েছে, ঢাকা শহরে যদি এরকম জামদানি শিল্পের জন্য একটা জামদানি পল্লী দেওয়া যায়, আমার মনে হয় এটা অনেক অবশ্যই বড় ধরনের অবদান সৃষ্টি করবে এবং তাঁতিরা নিজেরাই এসে এটা বিক্রি করতে পারবে। আর আপনি বোধহয় জানেন যে পল্লী কর্মশাক ফাউন্ডেশনের ইদানিং একটা পরিকল্পনা রয়েছে। আমরা কিন্তু স্যার একটা আপনাদের মানে ইনফরমেশনের জন্য, যে আমরা যেহেতু এত ক্লায়েন্ট, তাদের সরাসরি যাতে যেটা মানে বিক্রি করতে পারে, সেই হিসেবে ভার্ক আমাদের সাভারে নিজস্ব ভবনে ভার্ক সম্মান নামে আমরা একটা সেলস সেন্টার করছি। সরাসরি তাঁত শিল্পীরা তাদের প্রোডাকশন আমাদের নিয়ে আসে এবং আমাদের লোকজন তারা সেটা জামদানি এবং ম্যাক্সিমাম জামদানি, এবং সেখানে অনেক অন্যান্য প্রোডাকশন আছে, তার মধ্যে জামদানি ম্যাক্সিমাম, এবং সেটা সরাসরি তারা 3,000-4,000 যে রেটটা আছে, আমরা মানে মোটামুটি তারা পয়সাটা পাচ্ছে আর কি। আমি একটি প্রশ্ন দুজনকে করব, সেটা হচ্ছে যে এই যে অর্থায়নটা আপনারা করছেন, উদ্দেশ্যটা হচ্ছে কর্মসংস্থান, কারণ এই বিশাল গোষ্ঠী, এই তাঁতি যারা জামদানি শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্ট, এরা যদি হারিয়ে যায় কোন জায়গায় যাবে তারা? তা আমরা চাইবো না যে আমাদের এই ঐতিহ্যটা হারিয়ে যাক এবং তারা কর্মহীন হয়ে পড়ুক। সুতরাং এই স্বার্থে আমাদের এই অর্থায়নটা অব্যাহত রাখতে হবে এবং এটা তাদের জন্যই। আমরা দেখলাম যে ছোট একটা জায়গা তারা এই কাজগুলি করতেছে এবং বলা হলো যে একটি তাঁতের জন্য 2টা লোকের দরকার। তো এখানে চোখের উপর অনেক প্রেশার পড়ে আর কি। তো এই উপকারভোগী যারা রয়েছে, বিশেষ করে তাদের এই স্বাস্থ্যগত বিষয়টা কি আপনাদের কার্যক্রমের মধ্যে আছে কিনা? অর্থাৎ সাজিদা ফাউন্ডেশন তো আসলে স্বাস্থ্য কার্যক্রমটা আমাদের বেশ ব্যাপকভাবে আমরা করি আর কি, এবং সেই হিসাবে আমাদের আসলে হাসপাতাল আছে এবং আমাদের ওই যে কমিউনিটি হেলথ ওয়ার্কার, আমরা তাদেরকে সাজিদা বন্ধু বলি, তারা ঘরে ঘরে গিয়ে ওই প্রাইমারি হেলথ কেয়ারটা দিয়ে থাকেন এবং সেকেন্ডারি কেয়ারের জন্য ওনারা আমাদের হাসপাতাল এবং ব্যবহার করেন। এছাড়া আমাদের যেটা আছে যে আমাদের মাইক্রো ইন্স্যুরেন্স কার্যক্রম একটা আছে এই সদস্যদের জন্য,
তাদের যে কোনো ধরনের এই স্বাস্থ্যগত আমি আসলে জানতে চাচ্ছি যে হ্যাঁ, যে এই যে একটা বিশেষ শ্রেণী, তাদের যদি একটি নির্দিষ্ট সময় পর পর তাদের স্বাস্থ্যগুলো পরীক্ষা করা হতো, এটা সুযোগ আমাদের, জি 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 জি, আমাদের এই ব্যবস্থা। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য জনাব আজমল খান, জনাব জাহিদা ফিজা কবির। শুধু দর্শক মণ্ডলী, আমরা জামদানি শিল্প নিয়ে আলোচনা করছিলাম। এই শিল্পে অনেক লোক জড়িত, আমরা চাইব তারা এই শিল্পটাকে ধরে থাকুক এবং আমাদের জন্য তারা দীর্ঘদিন বেঁচে থাকবে, তারা একটি ঐতিহ্যকে লালন করবে। এই জন্য এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, এই তাঁতিদেরকে বাঁচিয়ে রাখার জন্য পল্লী কর্মশাক ফাউন্ডেশন অতীতে যেভাবে কাজ করছিল, ভবিষ্যতে সেভাবে কাজ করে যাবে এই সহযোগী সংস্থাদের মাধ্যমে। সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সকলকে।